খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মিশন 2027 বিশ্বকাপ। তবে আলোচনায় যাওয়ার আগে ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেখে নেব। আসন্ন সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপার লক্ষ্যে ঢাকায় 5 দিনের ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। 2024 সালের শিরোপা জয়ীরা এবারও চোখ রাখছে ট্রফিতেই। প্রবাসী কোচ ও খেলোয়াড়দের সংযোজনে আরও শক্তিশালী হয়েছে বাংলার যুবাদের দলটি। ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেখে নিচ্ছিলাম। ফিরবো আলোচনা এবং আজকে মিশন 2027 বিশ্বকাপ ইস্যুতে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার, সাবেক নির্বাচক এবং বর্তমানে কোচ হিসেবেই নিজেকে যিনি বেশি উপস্থাপন করতে পছন্দ করেন, হান্নান সরকার। স্বাগত আপনাকে এখন মাঠের স্টুডিওতে। ধন্যবাদ সাহেব। বাংলাদেশ জাতীয় দল একটা ওয়ানডে সিরিজ খেললো প্রায় 5 মাস পর এবং সেই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে, দ্বিতীয় ম্যাচে নিজেরাই উড়ে গিয়েছে এবং লাস্ট ম্যাচে এসে যেই টাইপের ম্যাচ আমরা দেখলাম, যেই ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটা হলো, সেই জায়গায় যদি তানজিদ তামিমের মেডেন সেঞ্চুরির কথা বলি, তাসকিনের সেই 10 ওভারের স্পেলটা 4 উইকেটের, কিংবা মোস্তাফিজ যেই আঘাতটা পেলেন ওরকম সময়ে উঠে গিয়ে আবারও একটা বল করা, উইকেট নেয়া, তামিমের সেই এশিয়া কাপের দৃশ্যটি মনে করিয়ে দেয় কিনা। এবং একই সঙ্গে যদি শেষ মুহূর্তে ঋষাদের যেই ওভারটা, সেই ওভারটাই লিটন দাসের যেই মুন্সিয়ানা বা গেম অ্যাওয়ারনেস, এই সব বিষয়ের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আসলে কোন বিষয়টাই? হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট আমরা কিন্তু আলোচনায় চলে আসলাম সব। কারণ মানে ইন্ডিভিজুয়াল প্রতিটা প্লেয়ার মেনশন করতে গেলে তাদের অবশ্যই ক্রেডিট দিতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ক্যাপ্টেন্সি, ডিসিশন, যেটা ডিআরএসের মিরাজের বিষয় ছিল, তারপর লিটনের, বলারদের তো আছেই। মানে ক্রিকেট খেলার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, শুধু ব্যাটিং বোলিং কিন্তু সবসময় ম্যাচ জেতায় না বা একটা দলকে রেজাল্ট এনে দেয় না। ব্যাটিং বোলিংয়ের পাশেও আমরা সবসময় বলি মাথার খেলা, সেটা কিন্তু ব্যাটিংয়ের সময় যেমন দেখাতে হয়, বোলিংয়ের সময় দেখাতে হয়, ক্যাপ্টেন্সি, ইভেন মাঠ চালানোর সময়। লিটন উইকেটের পেছনে থাকলে সেটা বাড়তি একটা সুবিধা ক্যাপ্টেনের জন্য থাকে এবং নিজেও ক্যাপ্টেন আমাদের একটা ফরম্যাটের লিটন। সো আমার মনে হয় যে আমি ইন্ডিভিজুয়াল কারো নাম মেনশন করতে চাই না। আমার মনে হয় প্রতিটা জায়গায় যখন যার ডিমান্ড এসেছে, টিম ডিমান্ড করেছে, সে সেটা ডেলিভার করেছে। এটা একটা টিম গেম এবং দিন শেষে একটা টিম যখন রেজাল্ট করতে হয়, এই টিম গেমটাই দরকার হয়। সো এই জন্য আমি আসলে ইন্ডিভিজুয়াল কারো নাম মেনশন করতে চাই না, বাট প্রতিটা প্লেয়ার তার জায়গা থেকে যেভাবে কন্ট্রিবিউট করা দরকার সেটাই করার চেষ্টা করেছে এবং সাকসেসফুলি আমাদের লাকও ফেভার করেছে আলহামদুলিল্লাহ যে আমরা সিরিজটা উইন করেছি। শেষ ওয়ানডেতে আপনার কখনো এরকম মনে হয়েছে কিনা যে ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বেরিয়ে গেল বা বাংলাদেশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, এরকম মনে হয়েছে কিনা? অনেস্টলি আমার ওইভাবে কখনো মনে হয়নি। কিছুটা ভয় যে ধরায়নি তা না, কিন্তু হয় না যে ব্যাক অফ মাইন্ডে থাকে বা পিছনে কাজ করছে যে না ইনশাল্লাহ ম্যাচ জিতে যাবো, যে কোনোভাবেই জিতবো। মানে ওই বিশ্বাসটা শুরু হয়েছে যখন আমরা বোলিং করা শুরু করেছি। অনেস্টলি যখন ব্যাটিং করেছি তখন হয়তো এই রানটা একটু কম মনে হয়েছিল, যে একটু কম হয়েছে কি, বাট যদি আমরা ইনিংসটা ক্লোজলি অবজার্ভ করি, একটা সময় যেভাবে বল যাচ্ছিল সেখান থেকে মনে হচ্ছে যে না এই রানটাও ফাইটিং স্কোর, যদি আর্লি ব্রেক থ্রু আনা যায়। কোনো একটা ম্যাচে যখন স্পেসিফিক ম্যাচে যদি মনে হয় কোনো কারণে যে ফার্স্ট ইনিংস শেষে ব্যাটিং করার পরে 20-30 রান শট, তখন কিন্তু সেটা কাভার করতে হয় ইনিংসের শুরুতে বোলিং দিয়ে। একদম, সেটা কিন্তু আমাদের দল করেছে। তো সেইখান থেকে বিশ্বাসটা ছিল, মাঝখানে আগা এক্সট্রাঅর্ডিনারি একটা ইনিংস খেলেছে বা বাকিরাও করেছে, বাট সেখান থেকে বিশ্বাসটা ছিল যে না এই ম্যাচ আমরা বের হয়েই যাব এবং জিতেই যাব, সেটা সময়ের ব্যাপার হবে। আমরা রান রেট বা বাংলাদেশের রান, সেই বিষয়গুলো নিয়ে আসছি, তবে তার আগে একেবারে ম্যাচের শেষ মুহূর্ত থেকে একটু করে প্রথমের দিকে যেতে চাই। লাস্ট ওভারে রিশাদ বল করবেন, এটা নিয়ে আসলে আপনি কতটা কনফিডেন্ট ছিলেন যে সাইফ হাসান নাকি রিশাদ, এরকম একটা সাফলিং হয়তোবা অধিনায়কের মনেও চলছিল। রিশাদ যখন বোলিংয়ে আসলেন এবং ওই সময়ে বাংলাদেশ দলের মূল বোলার রিশাদ হোসেন, তাকে যদি বোলিং না দিয়ে সাইফ হাসানকে দেওয়া হতো, রিশাদের ওপর কি ভরসার যে জায়গাটা, সেটাই আসলে কোনো ধরনের প্রভাব পড়তো কিনা রিশাদের মনে? রিশাদের উপর যে প্রেশারটা পড়তো বা মনোভাব কী হতো তা জানি না, বাট রিশাদ চ্যাম্পিয়ন বোলার। কারণ রিসেন্টলি কিন্তু তার কনফিডেন্সটা সেভাবে দেখা যাচ্ছে। আমরা যদি দেখি বিগ ব্যাশ খেলার পর থেকে তার মানসিক যে চেঞ্জটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদিও সেটা ডিফারেন্ট ফরম্যাট ছিল। বাট ওই ধরনের এনভায়রনমেন্টে যখন একটা প্লেয়ার খেলে আসে এবং ওই ধরনের প্লেয়ারদের সঙ্গে রেগুলার ড্রেসিং রুম শেয়ার করে, ডিসকাশন করে, তখন কিন্তু কনফিডেন্সটা গ্রো করে। রিসেন্টলি ওইটা খেলে আসার পরে কিন্তু বিসিএলে আমার টিমে খেলেছে, আমি হেড করছিলাম। সো বিসিএলে যখন খেলেছে তখনই আমি রিশাদকে দেখেছি যে আসলে তার সেই কনফিডেন্সটা ছিল। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে
তার সেই কনফিডেন্সটার উপর ক্যাপ্টেনও ভরসা রেখেছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি শেষ ওভার কোনো স্পিনারকে দিয়ে করাবেন, সেটা আবার লেগ স্পিনার। এটা ইতিহাসে সম্ভবত প্রথম ঘটলো যে বাংলাদেশের কোনো লেগ স্পিনার 50তম ওভারটা করলেন, তাও আবার ম্যাচ ডিসাইডার, যে বাংলাদেশ হারবে নাকি জিতবে। ওই জায়গাটায় সে আগের 6 ওভারে 54 রান দিয়েছে। সেখান থেকে ব্যাক করে এসে ওই মোমেন্টে দলের হয়ে ম্যাচটা জেতানো, এবং যেই লাইনগুলোতে উনি বল করেছেন, যে কোনো একটা মিস হিট হলে কিন্তু 6 হয়ে যাওয়ার প্রবাবিলিটি ছিল, বাট উনি কনফিডেন্ট এনাফ ছিল। এই যে কনফিডেন্সটা গ্রো করেছে বাংলাদেশ বোলারদের, ব্যাটারদের কোথাও আপনি ঘাটতি দেখেন? এখানে বলার, আমি রিশাদের কথা যদি বলি, বিষয়টা হচ্ছে কি, একটা বলারকে আমরা যখন মাঠে বোলিং করে তখন দেখি, কিন্তু এই বলারটার সঙ্গে কোচ, ক্যাপ্টেন বা টিমমেটরা ড্রেসিং রুম শেয়ার করছে, ট্রেনিং সেশনে শেয়ার করছে, মাঠের বাইরে যখন হোটেলে যাচ্ছে তখন কিন্তু গল্প করছে। তার কনফিডেন্স লেভেলটা, তার উপর যে বিশ্বাসটা, তখন কিন্তু এই প্রতিটা জায়গার মুভমেন্ট থেকেই কিন্তু বিশ্বাসটা তৈরি হয়, সেই জায়গা থেকেই তার উপরে বিশ্বাসটা তৈরি হয়। সো আমার মনে হয় যে এই বিশ্বাসটা শুধু মাঠে আমরা ওই জায়গায় বোলিং হাতে দিয়েছে সেটাই না, তার আগ থেকে কিন্তু এই বিশ্বাসটা তৈরি হয়েছিল। সাইফ নো ডাউট সেটা পারতো হয়তো বা, বাট হয় কি, সাইফও কিন্তু নতুন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আপনি বলতে পারবেন না যে সাইফ প্রুভেন পারফর্মার, একদম অনেকদিন পারফর্ম করে যাচ্ছে, সেও কিন্তু রিসেন্ট পাস্টে ইন্ট্রোডিউস হয়েছে। বাট বোলিং ডিপার্টমেন্টে যেহেতু রিশাদ এখন ডোমিনেট করছে, তার জায়গা থেকে পাশাপাশি তার এক্সপিরিয়েন্সটা ম্যাটার করছে এখন, সেই জায়গা থেকেই তার উপর ভরসা রাখা। আর ব্যাটসম্যান আমার মনে হয় যে ওই সিচুয়েশনে তো চান্স নেবে, সেটাই করেছে। বাট যেটা বলছিলাম, যেদিন শেষে একটা বিষয় হয় কি, ক্রিকেটের ডিসিশনটা কিন্তু ক্যাপ্টেন বা কোচটা কিন্তু নেয়, ম্যাচ ওই ডিসিশনটা যখন দরকার তার আগে, আমরা কিন্তু ডিসকাশন করি পরে, যদি ফেল করতো তখন তো এই বিষয়টা একটা বড় বিষয় হয়ে দাঁড়াতো, কেন সাইফ না, কেন রিশাদ। সো আমার মনে হয় যে এই ধরনের কিছু কিছু চান্স সবসময় ক্যাপ্টেন, কোচ অনেক চিন্তাভাবনার মাধ্যমে নেয়, ক্লিক করলে সেটার উপর ভরসা রাখা উচিত, এবং আমার মনে হয় সেটাই করেছে। বাংলাদেশ দলটা কি তুলনামূলক পরিণত মনে হচ্ছে কিনা? টু আর্লি টু সে, কারণ আসলে আমার মনে হয় যে আপনি যদি দেখেন, পাকিস্তানকে আমি ছোট করবো না, বাট পাকিস্তানের অভিজ্ঞতা সম্পূর্ণ প্লেয়ারের সংখ্যা অপেক্ষাকৃত কম ছিল। সেই জায়গা থেকে অভিজ্ঞতার জায়গা থেকে আমরা কিন্তু তাদের চেয়ে বেটার টিম ছিলাম, এবং হোম কন্ডিশনে একটা ব্যাপার ছিল। বাংলাদেশের এই উইকেট সম্পর্কে তারা কিন্তু খুব বেশি জানে না, তারা আগের উইকেট সম্পর্কে জানতো। তো আমাদের নতুন ক্যারেক্টারের উইকেট দেখছি, সব কিছু মিলে কিছু কিছু জায়গায় আমরা অ্যাডভান্টেজে ছিলাম। বাট পরিণত বলতে টিমে কিছুটা ব্যালেন্স দেখা যাচ্ছে আমি বলবো, কারণ লিটনকে মিডল অর্ডার খেলানোর যে স্ট্র্যাটেজিটা, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমার মনে হয় যে সেই জায়গা থেকে মাঝখানে যে একটা মিডল অর্ডার এক্সপিরিয়েন্স প্লেয়ার, সেটা সংখ্যা বেড়েছে। হৃদয় তো অবশ্যই আছে, তার সঙ্গে লিটন হয়তো একটু বাড়তি মানে যোগ হয়েছে আমার কাছে মনে হয়। সো এই কারণে মনে হচ্ছে একটু স্টেবল, বাট স্টিল আমার মনে হয় আরও বেশ কিছু ম্যাচ, এই বছরই আরও প্রায় 20টা ওয়ানডে রয়েছে। সো শুরুটা ভালো হয়েছে, এটা কনসিস্টেন্সিটা দেখতে হবে। মিশন 2027 বিশ্বকাপ আমাদের আলোচনার বিষয়বস্তু, এবং ডেফিনেটলি বাংলাদেশই সেখানে অগ্রাধিকার পাবে। একটা সিরিজ জিতলো বাংলাদেশ, তবে সেই সিরিজ জয়ের যেরকম উদযাপন থাকবে, উদযাপনের পাশাপাশি আমাদের কিছু আলোচনাও থাকবে, যেই ঘাটতির জায়গাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। প্রথমেই যদি আমরা ওডিআই রান রেটের কথা বলি, সেই রান রেটের জায়গাটায় বাংলাদেশ বেশ পিছিয়ে অন্যান্য দলের তুলনায়, এবং 2027 বিশ্বকাপে আমাদের রান রেটটা আসলে ভোগাতে পারে কিনা সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তবে পরিসংখ্যানের দিকে বাংলাদেশ ঠিক কোন জায়গায় আছে সেটা আমরা একটু দেখে নেব। ওয়ানডেতে রান তোলায় বেশ নাজুক বাংলাদেশ, এবং বাংলাদেশের শেষ 5টা জয়ের কথা যদি বলি, তাহলে উইকেট প্রতি গড় 22.5, অর্থাৎ প্রতি উইকেটে 22.5 করে রান তুলেছে। রান রেটটা ওভার প্রতি 4.82, সর্বোচ্চ স্কোর করেছে বাংলাদেশ 296। অন্যদিকে তুলনামূলকভাবে যদি ভারতের আমরা হিসাব করি, তাহলে ভারতের 43.56, অর্থাৎ উইকেট প্রতি তারা এত রান তুলেছে। রান রেট হচ্ছে 6.06, সর্বোচ্চ স্কোর 358। দক্ষিণ আফ্রিকা, তাদের উইকেট প্রতি গড় হচ্ছে 34.96, রান রেটটাও ভারতের চেয়েও ভালো, 6.08, এবং সর্বোচ্চ স্কোর 362। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কথাও যদি বলি, তারাও বেশ এগিয়ে, নিউজিল্যান্ডের 6-এর নিচে এবং অস্ট্রেলিয়ারও 6-এর নিচে, তবে 6-এর কাছাকাছি। এই দলগুলোর সাথে আমরা সবসময় চিন্তা করি যে বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, কোয়ার্টার ফাইনাল খেলবে বা ফাইনাল খেলবে, সেই পর্যায়ে যাওয়ার প্রত্যাশা বা স্বপ্ন আমরা দেখি, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ফারাক যেটা, এই ফারাকের সমস্যায় বাংলাদেশ কেন, এবং এখান থেকে উত্তরণের উপায়টা আসলে কি? ফারাকের সমস্যা তো আসলে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের যে জায়গায় রিস্ক করা হচ্ছে সেটা আমরা করতে পারি না। আমাদের যারা সিনিয়র প্লেয়ার ছিল তারা যখন লম্বা সময় খেলেছে, আমি বলবো যে 2019 পর্যন্ত, মানে ওই সময় পর্যন্ত কিন্তু আমরা মোটামুটি একটা কাছাকাছি অবস্থায় ছিলাম। তারপর থেকে ওয়ার্ল্ড ক্রিকেট চেঞ্জ হয়েছে, মানে ওয়ার্ল্ড ক্রিকেট আমরা যদি লক্ষ্য করি, যেখানে একটা সময় স্ট্যান্ডার্ড রান ছিল 300, 2019-এর ওয়ার্ল্ড কাপের পর থেকে কিন্তু সেটা 350-তে চলে গিয়েছে। বাট আমরা কিন্তু সেই 350 রিচ করতে পারিনি, যার কারণে দূরত্বটা এখনও দেখা যাচ্ছে। সো চ্যাম্পিয়ন হওয়া, সেমিফাইনাল খেলা, আমরা যেটা করেছি এর আগে, আমরা কিন্তু কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলেছি এই ধরনের ওয়ানডে ফর্মেটেই। সো সেটা আমরা করিনি যে তা না, বাট সময়ের সঙ্গে সঙ্গে 19-এর পর থেকে যেভাবে চেঞ্জটা হওয়া দরকার, সেই জায়গায় আমাদের সিনিয়র প্লেয়াররা চলে যাওয়ার পরে বা
ইয়াং প্লেয়াররা যেভাবে এসেছে সেই জায়গাটা রিচ করতে পারেনি, মেনটেন করতে পারেনি। তো এখনও কিন্তু আমরা মানে কয়েকজন চলে যাওয়ার পরে প্লেয়ার খুঁজে বেড়াচ্ছি যে আসলে কাকে ওই জায়গাটা সেটেল করব। এটার একটাই কারণ, বিকজ আমাদের যারা ওইটা রিচ করা উচিত ছিল, যে জায়গাটা রিপ্লেস করে নিজেদের ভরসার নাম হবে, সেই জায়গাটা পূরণ করতে পারেনি। বাট নিশ্চিতভাবেই যেটা পাস্ট ইজ পাস্ট, এখন কিভাবে করা যায় সেই করার জন্য যেটা দরকার, তানজিদ তামিমদের মতো প্লেয়ারদেরকে এগিয়ে আসতে হবে। মানে একটা সেঞ্চুরি কীভাবে এটা সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে 20-40 যাবে, সেটা আমি আমার স্ট্যাটাসেও বলেছি 20টা কথা, অনেকেই আমার উপর ক্ষোভ যে 20টা কেন বললাম। সো আমার মনে হয় যে এই ধরনের প্লেয়াররা যখন ভরসা অর্জন করতে শুরু করবে বছরের পর বছর, মানে এক বছর না, এক বছর কিন্তু ভরসা দেওয়া খুব ইজি, কিন্তু একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার যখন লম্বা সময় ভরসা দিতে চায়, সেটা 3 বছর পর থেকে আমি জাজমেন্ট করতে চাই। কারণ একটা মানে স্ট্র্যাটেজিক কারণেই আমি সেটা বলো অ্যানালিসিসের যে বিষয়টা, সেটার কারণে। সো তাদের ভরসাটা যখন আমরা দেখবো যে তারা দেওয়া শুরু করেছে, তখন হয়তো ওই যে 6-এর কাছাকাছি রান, সেটা অবশ্যই রিচ করা সম্ভব। এই যে ওভার প্রতি স্লো রান রেট বাংলাদেশের, সেটার একটা অন্যতম বড় কারণ হচ্ছে ডট বলের সংখ্যা। বাংলাদেশ তুলনামূলকভাবে অন্য দলের চাইতে অনেক বেশি ডট বল খেলে। আমরা যদি সর্বশেষ সিরিজের কথা বলি, এই পাকিস্তান সিরিজেই বাংলাদেশ বেশ কিছু ডট বল খেলেছে, এবং পরিসংখ্যান টোটাল যদি আমরা একটু দেখি তাহলে জিনিসটা আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ডট বল খেলেছে 55টি, 15.1 ওভার বাংলাদেশ ব্যাট করেছিল, শতাংশ হচ্ছে 59%। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ডট বল খেলেছে 69টি, ব্যাট করেছে 23.3 ওভার, 55% ডট বল তারা খেলেছে মোট রেশিও অনুযায়ী। এবং তৃতীয় ওয়ানডেতে, যেই ওয়ানডে বাংলাদেশ জিতেছে বা 50 ওভার ব্যাট করেছে, সেখানেও বাংলাদেশ ডট বল খেলেছে 137টি, 47% বল ডট। এবং স্পেসিফিকভাবে যদি আমি সাইফ হাসানের ইনিংসটার কথাই বলি, ওপেনিংয়ের পার্টনারশিপে দারুণ অবদান তিনি রেখেছেন পার্টনারশিপটাকে বড় করার জন্য, কিন্তু একইভাবে তার ব্যাটিংয়ের মধ্যে আত্মবিশ্বাসহীনতা, এবং তিনি উইকেটে সেট হয়ে গেছেন। সেট হয়ে যাওয়ার পরে শাহিন আফ্রিদিকে ওইভাবে উড়িয়ে মারতে যাওয়া, যেই বোলারকে তিনি বোলারের বিপক্ষে খুব নাজুকি, আমি যতটুকু দেখলাম পরিসংখ্যান ঘাটাঘাটি করে, যে তিনি 6 বার আউট হয়েছেন শাহিন আফ্রিদির বিপক্ষে। এই জায়গাগুলোতে আসলে উন্নতির জায়গাটা আসলে কোনটা, প্লেয়াররা কিভাবে উন্নতি করবে? ডট বলের যে বিষয়টা, আমি লাস্ট ম্যাচ গতকালকে যেহেতু 50 ওভার পুরোটা আমরা খেলেছি, তার আগে তো 50 ওভার খেলার দরকার হয়নি বা খেলতে পারিনি। তো সেখান থেকে 50 ওভারে যে পরিসংখ্যানটা 137টা ডট বল, নর্মালি 300+, যেটা আমরা আলোচনা করছিলাম, অ্যারাউন্ড 350 রানের যে খেলাটা, এটা খেলার জন্য এখান থেকে জাস্ট খুব বেশি কিন্তু না, এখান থেকে 20টা বল কমালেই, মানে 100 থেকে 120 বল যদি ডট বল হয়, তার মানে 180 বল প্লাস যদি স্কোরিং বল হয়, সেটা 350-এর কাছাকাছি চলে যায়। এটা হলো একটা স্ট্র্যাটেজিক মানে পরিসংখ্যান বলা যেতে পারে। সো সেই জায়গা থেকে আমরা খুব বেশি ডট খেলেছি সেটা আমি বলবো না, এখানে আমরা 20টা ডট বল বেশি খেলেছি। এখন এই 20টা কভার করবো কীভাবে? পাওয়ার প্লেতে কিন্তু ডট বল কভার করা যায় না, কারণ পাওয়ার প্লেতে স্বাভাবিকভাবে 9 জন ফিল্ডার বাউন্ডারির ভিতরে থাকে, সেখানে চাইলেই কিন্তু একটা নেয়ার খুব টাফ হয়ে যায়, তখন বাউন্ডারি সে হয় সাধারণত। বাট খেলাটা হলো 11 থেকে 40 ওভার, ওই যে মাঝখানে যে 30 ওভার, এই 40 ওভার 30টা ওভার খুব ইম্পর্টেন্ট। এখানে 7 করে রান করতে হয় যদি 350 রিচ করতে হয়, 6 থেকে 7 ইন বিটুইন। তো এই মাঝখানের ওভারগুলোতে 1-2-এর সংখ্যা বাড়াতে হয়, ওইখানে ডট বলের সংখ্যাটা অনেক কমিয়ে নিতে হয়। মাঝখানে শুরুতে যে ডট বল হয় এবং লাস্টে যে কিছু ডট বল হতে পারে, যেহেতু বড় শটের চেষ্টা করে, মাঝখানের ওভারগুলোতে ডট বল যখন বেশি হয়ে যায়, সেটাই হয়ে যায় 137। সো মাঝখানে ওই ডট বলগুলো কমানোর জন্য যেটা করা দরকার, সেটা হলো ভালো উইকেটে খেলা দরকার। ব্যাটসম্যানরা যখন ভালো উইকেটে খেলবে, মাঝখানে ওভারগুলো সাধারণত কারা করে? স্পিনার এবং যারা ভেরিয়েশন করে বিভিন্ন বলিংয়ে, তারাই কিন্তু মিডল ওভার করে। যখনই উইকেটে অ্যাডভান্টেজ থাকে, তখন কিন্তু এই বলারগুলো মোর সাকসেসফুল হয়, তখনই খেলতে যে ডট বল হয়। সো ওই যে মিডল ওভারে যখন ভালো উইকেটে খেলা হবে, স্পিনাররা বা ওই স্লোয়ার বলাররা, যারা কাটার বলার করে, তারা বেশি বেনিফিট না পাবে, তখনই ভালো উইকেটে তারা ওগুলো 1-2-এ পরিণত করার অভ্যাসটা তৈরি হবে। এই অভ্যাসটা কিন্তু ভালো উইকেটে খেলার মাধ্যমে আসবে। সো আমি বলতে চাচ্ছি যে এটা বাড়ানোর জন্য আমাদের ক্রিকেটারদের যেমন দায়িত্ব নিতে হবে, পাশাপাশি আমরা যারা ক্রিকেটের পেছন থেকে কাজ করছি, কোচ বলি বা আমাদের ক্রিকেট বোর্ড বলি, আমরা সবাই মিলে ওই ধরনের স্পোর্টিং উইকেট দিতে হবে, যেখান থেকে তারা এই খেলাগুলোর মাধ্যমে এই কনফিডেন্সটা ডেভেলপ করে যাবে। আর আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছিলাম, হান্নান সরকার ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন। 2027 বিশ্বকাপের যে মিশন, সেই মিশনে বাংলাদেশের জন্য আসলে কোন জিনিসটা সবার আগে দরকার? সবার আগে দরকার ওয়ার্ল্ড কাপটা কনফার্ম করা, যেটার জন্য বেশ কিছু ম্যাচ আমাদের সামনে রয়েছে এবং হোম সিরিজও রয়েছে, নেক্সটে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপরে অ্যাওয়ে সিরিজ রয়েছে। সব কিছু মিলে ওয়ার্ল্ড কাপটা কনফার্ম করার জন্য এইভাবে সিরিজগুলো আসবে এবং উইন করা। সো উইনের কোনো বিকল্প নেই, এই উইনটা নিশ্চিতভাবে আমাদের সামনের হোম সিরিজ যেহেতু আছে দুটো বড় দলের সঙ্গে, কনফিডেন্সটা দিবে। অসংখ্য ধন্যবাদ হান্নান সরকার ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরও অনেক কথা ছিল, সুযোগ হয়ে ওঠেনি, নিশ্চয়ই সামনে কোনো একদিন সুযোগ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও। দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।